হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এডুকেশনাল সলিউশনে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ ক্লাস। এখানে প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসেই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। দেখো স্টুডেন্টস, এটি হলো আগের দিনের ক্লাসের হোমওয়ার্কের কোশ্চেন। তো এখানে বলেছিল যে বছরে দুবার বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়। তো যারা অপশন নাম্বার সি দিয়ে উত্তর দিয়েছো তাদের সবার উত্তর সঠিক হয়েছে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। আর এখান থেকে এরকম টাইপের কোশ্চেন আসতে পারে যে আমাদের ভারতের আর্দ্রতম রাজ্য কোনটি, তখন হবে কিন্তু মেঘালয়। আর যদি বলে শুষ্কতম রাজ্য তখন হবে রাজস্থান। রাজ্যর দিক থেকে বললে আর্দ্রতম মেঘালয়, শুষ্কতম রাজ্য রাজস্থান। আর যদি স্থান দিক থেকে বলে যেরকম উষ্ণতম স্থান তখন হবে কিন্তু যোধপুর। আর যদি বলে শুষ্কতম স্থান তাহলে হবে জয়সালমীর। তো রাজ্য আর স্থানের মধ্যে পার্থক্য রয়েছে। তো মনে রাখবে যে আর্দ্রতম রাজ্য হলো মেঘালয়, শুষ্কতম রাজ্য হলো রাজস্থান, আর উষ্ণতম স্থান হলো যোধপুর, আর শুষ্কতম স্থান হলো জয়সালমীর। তো চারটা বলে দিলাম, তোমাদের পরীক্ষা আসলে তোমরা বলতে পারবে। তারপরে আজকের সেশনটি শুরু করছি। দেখো, তো দেখো কোশ্চেন নাম্বার 1, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? এ কুশীনগর, বি লুম্বিনী, সি বোধগয়া, না ডি সারনাথ। তো এখানে বলেছে যে গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন। তো আগে জেনে রাখি যে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন। তো জন্মগ্রহণ করেন হলো ওই যে লুম্বিনীতে, লুম্বিনীতে জন্মগ্রহণ করেন। তারপরে দেহত্যাগ করেন হলো কুশীনগরে। তারপরে ধর্মচক্র প্রবর্তন করেন হলো সারনাথে। তো একটা অপশনই বাঁচলো, যে অপশন নাম্বার সি, বোধগয়া। তাহলে গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন হলো বোধগয়ায়। বোধগয়ায় তিনি নির্বাণ লাভ করেন। আর তার হলো গৌতম বুদ্ধের গৃহত্যাগকে কিন্তু বলা হয় মহাভিনিষ্ক্রমণ, আর দেহত্যাগকে বলা হয় মহাপরিনির্বাণ। তো এই দুটো কিন্তু ওইভাবে কোশ্চেন আসতে পারে যে মহাপরিনির্বাণ বা মহাভিনিষ্ক্রমণ, তো দুটিকে কি বলা হয়? তো গৃহত্যাগকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ, আর দেহত্যাগকে বলা হয় মহাপরিনির্বাণ। আর এখানে কি বলেছিলাম, কুশীনগর হলো দেহত্যাগ। মনে রাখবে দেহত্যাগ হলো কুশীনগর, আর লুম্বিনীতে হলো জন্মগ্রহণ, আর বোধগয়ায় হলো যে নির্বাণ লাভ, আর সারনাথে হলো ধর্মচক্র পরিবর্তন, মানে ধর্মচক্র প্রবর্তন, মানে ধর্ম প্রচার করেছিলেন এই সারনাথ থেকেই। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 2 নম্বর কোশ্চেন, বছরে ন্যূনতম কতবার সংসদ অধিবেশন হয়? তো বলেছে যে বছরে ন্যূনতম কতবার সংসদ অধিবেশন হয়? এ 2 বার, বি 3 বার, সি 4 বার, না ডি 5 বার। তো এখানে বলেছে যে বছরে ন্যূনতম কতবার সংসদ অধিবেশন হয়। তো সংসদ অধিবেশন কিন্তু 6 মাসের গ্যাপ দিয়ে দিয়ে হয়, মানে 6 মাসের বেশি হয় না। তো বছরে দুবার হয়ে 6 মাস করে হলে বছরে দুবার হবে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ, দুবার। বছরে দুবার সংসদ অধিবেশন হয়। আর সংসদ অধিবেশনে রয়েছে হলো বাজেট অধিবেশন, শীতকালীন অধিবেশন, আর হলো বর্ষাকালীন অধিবেশন। এই 3টি অধিবেশন রয়েছে, বাজেট অধিবেশন, শীতকালীন অধিবেশন, আর হলো বর্ষাকালীন অধিবেশন। এই 3টি অধিবেশন রয়েছে। তারপরে দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেন, ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ করে থাকেন? এ নীতি আয়োগের চেয়ারম্যান, বি প্রধানমন্ত্রী, সি রাষ্ট্রপতি, না ডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তো এখানে বলেছে যে ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ করে থাকেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি এই অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করে থাকেন। আর এই অ্যাটর্নি জেনারেলের রয়েছে হলো আর্টিকেল 76। তো মনে রাখবে আর্টিকেল
76 মানে 76 নাম্বার ধারাতে রয়েছে এই অ্যাটর্নি জেনারেলটি। আর এটাকে বলা হয় কিন্তু সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা, মানে হাইয়েস্ট ল অফিসার অথবা চিফ ল অফিসার। ইংলিশে এরকমও বলা হয় হাইয়েস্ট ল অফিসার অথবা চিফ ল অফিসার। আর বাংলাতে বললে হবে সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা। এই অ্যাটর্নি জেনারেল এটাকেই বলা হয়। আর বর্তমানে এই অ্যাটর্নি জেনারেল রয়েছে হলো আর ভেঙ্কটরমণী। মনে রাখবে আর ভেঙ্কটরমণী বর্তমানে অ্যাটর্নি জেনারেল রয়েছে। আর এখানে যে নীতি আয়োগটি রয়েছে, নীতি আয়োগ সম্বন্ধে একটু বলে দিচ্ছি যে নীতি আয়োগটি প্রতিষ্ঠিত হয় হলো 1 জানুয়ারি 2015 সালে। মনে রাখবে 2015 সালে 1 জানুয়ারি এটি নীতি আয়োগটি প্রতিষ্ঠিত হয়। আর এই নীতি আয়োগের সিইও কে রয়েছে? সিইও রয়েছে হলো বিভিআর সুব্রমণিয়াম। আর চেয়ারম্যান হলো প্রধানমন্ত্রী। মনে রাখবে নীতি আয়োগের চেয়ারম্যান কিন্তু প্রধানমন্ত্রীকেই বানানো হয়। আর ভাইস চেয়ারম্যান হলো সুমন কে ভেরি। মনে রাখবে ভাইস চেয়ারম্যান সুমন কে বেরি। তো সবগুলো বলে দিলাম। তো যেগুলো বললাম তোমরা মনে রাখবে। তারপরে দেখো নেক্সট 4 নম্বর কোশ্চেন, অর্থশাস্ত্র বইটির রচয়িতা কে? তো এরকম বইয়ের রচয়িতা তোমাদের পরীক্ষা অনেক আসে। তো মনে রাখবে এ চাণক্য, বি চন্দ্রগুপ্ত, সি সেলুকাস, না ডি মেগাস্থিনিস। তো বলেছে এখানে যে অর্থশাস্ত্র এই বইটির রচয়িতা হলেন কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ চাণক্য। এই চাণক্য এই অর্থশাস্ত্র বইটি লিখেছেন। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 5 নাম্বার কোশ্চেন, বৃহত্তম স্থল বেষ্টিত লবণাক্ত জলের হ্রদ কোনটি? এ সম্বর, বি লোনার, সি উলার, না ডি পুলিকট। তো বলেছে এখানে যে বৃহত্তম স্থল বেষ্টিত লবণাক্ত জলের হ্রদ হলো কোনটি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ সম্বর হ্রদ, যেটি রাজস্থানে অবস্থিত। এটি হলো বৃহত্তম স্থল বেষ্টিত লবণাক্ত জলের হ্রদ। আর যদি বলে যে সব থেকে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি রয়েছে, তো অপশন নাম্বার সি উলার হ্রদ রয়েছে মিষ্টি জলের হ্রদ, বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। আর লোনার কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। আর 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 হলো যে সম্বর হলো রাজস্থানে অবস্থিত। তার সাথে আরেকটি আছে পুষ্কর হ্রদ, এটিও কিন্তু রাজস্থানেই অবস্থিত। আর মনে রাখবে ভেম্বানাথ, অষ্টমুদি এগুলি কিন্তু কেরালা রাজ্যে অবস্থিত। আর আরেকটি আছে কিন্তু এই যে উলার, যেরকম বললাম আমি যে ভারতের মিষ্টি জলের হ্রদ বৃহত্তম হলো উলার হ্রদ। আর একটা রয়েছে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হলো তখন হবে কিন্তু লোকটাক হ্রদ। মনে রাখবে লোকটাক হ্রদ হলো উত্তর পূর্ব ভারতের সবথেকে বড় মিষ্টি জলের হ্রদ। তো এইভাবে পরীক্ষা আসতে পারে, মনে রাখবে সবগুলোই। তারপরে দেখো নেক্সট 6 নম্বর কোশ্চেন, কোন সুলতানি শাসককে সুলতানি যুগের আকবর বলে অভিহিত করা হয়? এ জালালউদ্দিন খলজি, বি গিয়াসউদ্দিন তুগলক, সি ফিরোজ শাহ তুগলক, না ডি মোহাম্মদ বিন তুগলক। তো এখানে বলেছে যে সুলতানি যুগের আকবর বলে অভিহিত করা হয় কাকে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি ফিরোজ শাহ তুগলককে বলা হতো সুলতানি যুগের আকবর। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 7 নম্বর কোশ্চেন, নিচের কোনটি কুরু মহাজন পদের রাজধানী? এ কুশীনগর, বি রাজগৃহ, সি বৈশালী, না ডি ইন্দ্রপ্রস্থ। তো এখানে বলেছে যে কুরু মহাজন পদের রাজধানী হলো কোনটি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি ইন্দ্রপ্রস্থ হলো এই কুরু মহাজন পদের রাজধানী। আর যদি বলে মগধের রাজধানীকে, মগধ মহাজন পদের রাজধানী হলো অপশন নাম্বার বি রাজগৃহ হলো মগধের রাজধানী। আর তারপরে যদি বলে মল্ল মহাজন পদের রাজধানী হলো অপশন নাম্বার এ কুশীনগর। আর যদি বলে ব্রিজি মহাজন পদের রাজধানী হলো বৈশালী, অপশন নাম্বার সি বৈশালী। তো সবগুলি মনে রাখবে কুশীনগর হলো বললে হবে মল্ল মহাজন পদের কুশীনগর।
রাজগৃহ হলো মগধের, মগধের রাজধানী হলো রাজগৃহ। আর বৈশালী হলো ব্রিজি, মনে রাখবে ব্রিজি বললে বৈশালী, আর এই কুরু মহাজনপদ বললে তো ইন্দ্রপ্রস্থ। তো সবগুলি মনে রাখবে। তো এটার জন্য উত্তর হবে অপশন নাম্বার ডি। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক বা শেয়ার করোনি, তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর একটি শেয়ার করে দাও। তোমাদের লাইক আর শেয়ার দেখলেই আমি আরও উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য। তার জন্য তোমাদের লাইকটা কিন্তু খুবই জরুরি। তারপরে দেখো নেক্সট 8 নাম্বার কোশ্চেন, দ্রুত পারদস্তম্ভের উচ্চতা হ্রাস পেলে আবহাওয়া সংক্রান্ত কী পূর্বাভাস পাওয়া যায়? তো এটা কিন্তু সায়েন্সের থেকে একটি কোশ্চেন। এ, আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে। বি, শীঘ্রই বৃষ্টির সম্ভাবনা আছে। সি, ঝড়ের সম্ভাবনা আছে। না ডি, ওপরের কোনোটিই নয়। তো এখানে বলেছে যে দ্রুত পারস্তম্ভের উচ্চতা যদি হ্রাস পেয়ে যায় তাহলে আবহাওয়া সংক্রান্ত মানে কি পূর্বাভাস পাওয়া যায়। তো মনে রাখবে, যদি পারস্তম্ভের উচ্চতা দ্রুত হ্রাস পেয়ে যায় তাহলে হবে কিন্তু ওই যে অপশন নাম্বার সি, ঝড়ের সম্ভাবনা আছে। তাহলে ঝড়ের সম্ভাবনা হতে পারে। আর যদি ধীরে ধীরে হ্রাস পায় তাহলে কিন্তু মানে বৃষ্টির সম্ভাবনা আছে, মানে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বাড়ে, এর জন্য বৃষ্টির সম্ভাবনা আছে যদি পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে হ্রাস পায়। আর যদি ধীরে ধীরে বৃদ্ধি পায়, যদি পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পায় তাহলে হলো আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার হবে। মনে রাখবে, আবহাওয়া শুষ্ক পরিষ্কার হবে। আর যদি দ্রুত বা হঠাৎ বৃদ্ধি পেয়ে যায় পারস্তম্ভের উচ্চতা তখন একদম আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। তো সবগুলি 4টি বলে দিলাম, তোমরা মনে রাখবে। তারপরে দেখো নেক্সট 9 নাম্বার কোশ্চেন, কে অমিত্রা ঘাত নামে পরিচিত ছিলেন? এ, অশোক। বি, বিম্বিসার। সি, কালাশোক। না ডি, বিন্দুসার। তো বলেছে এখানে যে কে অমিত্রা ঘাত নামে পরিচিত ছিলেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, বিন্দুসার। এই বিন্দুসারের উপাধি ছিল হলো অমিত্রা ঘাত। মনে রাখবে, এই বিন্দুসার অমিত্রা ঘাত নামে পরিচিত ছিলেন। আর বিম্বিসার যে রয়েছে, বিম্বিসারের উপাধি ছিল হলো সেনিয়া বা শ্রেণিক। সেনিয়া বা শ্রেণিক হলো বিম্বিসার। আর অজাতশত্রুর উপাধি ছিল হলো কুনিক। মনে রাখবে, অজাতশত্রু এর উপাধি ছিলেন হলো কুনিক। তো আবার বলছি যে অমিত্রা ঘাত উপাধি হলো বিন্দুসারের, আর হলো সেনিয়া বা শ্রেণিক হলো বিম্বিসার, আর কুনিক হলো অজাতশত্রু। তো 3টি বলে দিলাম, মনে রাখবে। তারপরে দেখো নেক্সট 10 নম্বর কোশ্চেন, রাজ্যের গভর্নর কার দ্বারা নিযুক্ত হন? এ, প্রধানমন্ত্রী। বি, মুখ্যমন্ত্রী। সি, রাষ্ট্রপতি। না ডি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তো বলেছে যে রাজ্যের গভর্নর মানে রাজ্যপাল কে নিযুক্ত করেন, কার দ্বারা নিযুক্ত হন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি দ্বারা কিন্তু এই রাজ্যের গভর্নর মানে রাজ্যপালকে নিয়োগ করা হয়। আর আমাদের পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? মনে রাখবে, পদ্মজা নাইডু। আমাদের পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল হলো পদ্মজা নাইডু। আর আমাদের যদি বলে যে কোনো রাজ্যের ক্ষেত্রে প্রথম মহিলা রাজ্যপাল হবে সরোজিনী নাইডু। আর এটা হলো উত্তরপ্রদেশের প্রথমই হয়েছিল। আর যদি বলে যে কোনো রাজ্যেরই প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তখন হবে সুচেতা কৃপালিনী, সেটিও উত্তরপ্রদেশেরই হয়েছিল। আর পশ্চিমবঙ্গের মহিলা রাজ্যপাল প্রথম বললে পদ্মজা নাইডু। তো মনে রাখবে। তারপরে দেখো নেক্সট 11 নম্বর কোশ্চেন, আমফান ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে নিম্নের কোন দেশ? এ, জাপান। বি, বাংলাদেশ। সি, শ্রীলঙ্কা। না ডি, থাইল্যান্ড। তো এখানে বলেছে যে আমফান ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, থাইল্যান্ড। থাইল্যান্ড এই আমফান ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। আর এই থাইল্যান্ড আরেকটি ঘূর্ণিঝড়েরও নাম করেছেন, তার নাম হলো সিতরাং। মনে রাখবে, সিতরাং ঘূর্ণিঝড়, সেটারও এই থাইল্যান্ড নামকরণ করেন। আর ফণি যে রয়েছে, ফণি নামকরণ করেছে হলো বাংলাদেশ। ফণি ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে বাংলাদেশ। তারপরে জাওয়াদ হলো সৌদি আরব। তারপরে হলো মোকা ঘূর্ণিঝড়ের নাম করেছেন হলো ইয়াসেন। আর হলো ইয়াস ঝড়ের নামকরণ করেছেন কে? ওমান। মনে রাখবে, ওমান নামকরণ করেছে হলো ইয়াস। তো আবারও বলছি, মনে রাখো, এই আমফান হলো থাইল্যান্ড, ফণি হলো বাংলাদেশ,
তারপরে জাওয়াদ হলো সৌদি আরব, মোকা হলো ইয়ামেন মানে ইয়েমেন, আর ইয়াস ইয়াস মানে যশ ওটাই হলো ওমান। তো সবগুলোই মনে রাখবে, পরীক্ষা আসতেই পারে। তারপরে দেখো নেক্সট 12 নম্বর কোশ্চেন, সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল নিম্নের কোথায়? এ মেক্সিকো, বি ব্রাজিল, সি অস্ট্রেলিয়া, না ডি মার্কিন যুক্তরাষ্ট্র। তো এখানে বলেছে যে সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল নিম্নের কোথায়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ মেক্সিকো। মেক্সিকোতে এই সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল। আর ভারতে কিন্তু গমের ক্ষেত্রে এই সবুজ বিপ্লবটা হয়েছিল, মনে রাখবে গম উৎপাদনের ক্ষেত্রেই এই সবুজ বিপ্লবটা হয়েছিল ভারতের ক্ষেত্রে। তারপরে দেখো নেক্সট 13 নম্বর কোশ্চেন, লাখ বক্স বলা হতো নিম্নের কোন সুলতানকে? এ কুতুবুদ্দিন আইবক, বি ইলতুৎমিশ, সি আলাউদ্দিন খলজি, না ডি রাজিয়া সুলতানা। তো এখানে বলেছে যে লাখ বক্স বলা হতো নিম্নের কোন সুলতানকে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবককে বলা হতো লাখ বক্স, কারণ হলো তিনি দান করতেন বেশি, মানে তার দানশীলতার জন্যই তাকে লাখ বক্স অথবা লক্ষ্যদাতা হিসেবেও বলা হতো। তিনি দান করতেন বেশি, এই জন্য তার দানশীলতার জন্যই এই নামটি দেওয়া হয়েছে তাকে। আর কুতুবুদ্দিন আইবক হলো কুতুব মিনারের তৈরি শুরু করেছিলেন, মানে কুতুব মিনার নির্মাণের কাজ শুরু করেছিলেন, কিন্তু শেষ করেছিলেন হলো ইলতুৎমিশ। মনে রাখবে কুতুবুদ্দিন কুতুব মিনারের নির্মাণ শুরু করেছিলেন, কিন্তু শেষ করেছিলেন হলো ইলতুৎমিশ। আর আলাউদ্দিন খলজি হলো খলজি বংশের শ্রেষ্ঠ রাজা। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 14 নম্বর কোশ্চেন, হার্জ কিসের একক? এটাও একটি সায়েন্সের থেকে কোশ্চেন। হার্জ কিসের একক? এ রোধাঙ্ক, বি শব্দের তীব্রতা, সি কম্পাঙ্ক, না ডি তড়িৎ বিভব। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি কম্পাঙ্ক। এই হার্জ হলো কম্পাঙ্কের একক। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 15 নম্বর কোশ্চেন, আর আজকে লাস্ট কোশ্চেন এটি, নিচের কোনটি ভারতের প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা? এ সন্তোষ ট্রফি, বি দুরান কাপ, সি ফেডারেশন কাপ, না ডি বিসি রায় ট্রফি। তো এটি আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কমেন্ট বক্সে যে এটার উত্তর কী হবে। তো আগে 14টি কোশ্চেনের মধ্যে তোমাদের কতগুলি হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। তো ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে এরকম আরও ক্লাসের জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।